আলাইকুম। আমি ডক্টর মোস্তফা আজিজ সুমন, সহকারী অধ্যাপক কুর্মিটোলা জেনারেল হসপিটাল। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিজিজ নিয়ে আমরা আলোচনা করব। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা আজকে 3 প্রজন্মের 3 জন চিকিৎসক। হোপফুলি এটা খুব প্রাণবন্ত ডিসকাশন হবে। আমাদের সাথে আছেন প্রফেসর আকরাম হোসেন স্যার, যিনি আমার টিচার। উনি সাবেক চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ অনকোলজি BSMMU, এখন বর্তমানে সিনিয়র কনসালটেন্ট হিসাবে স্কয়ার হাসপাতালে কর্মরত আছেন। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ। আমাদের সাথে আরও আছেন আমার একজন কলিগ, দীর্ঘদিন যারা আমরা একসাথে কাজ করার সুযোগ হয়েছিল, ডক্টর ফেরদৌস শাহরিয়ার সাইদ স্যার, যিনি বর্তমানে এভার কেয়ার হসপিটালে সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট হিসাবে কর্মরত আছেন। ধন্যবাদ ফেরদৌস ভাই আপনাকে এই আলোচনায় আসার জন্য। ধন্যবাদ। তা আমি আগেই বলেছি যে যেহেতু 3 প্রজন্মের ডিসকাশন, সম্ভবত 3 জনের দিকে দর্শন 3 ধরনের হবে, বাট আমরা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আজকে আলোচনা করেছি, যেটা আসলে এক্সপেরিয়েন্স এবং রিসেন্ট লিটারেচার এটার সাথে আলোচনা করে সাধারণ মানুষ কী ধরনের ইনফরমেশন চায় আমরা দেখি সেটা কতটুকু আমরা এখান থেকে বের করতে পারি। তো স্যার, আপনাকে দিয়ে শুরু করব। কোলোরেক্টাল ক্যান্সার, কোলন এবং রেকটাম যে অংশটা, তো ইদানিং আমরা আমাদের প্র্যাকটিসে কোলোরেক্টাল ক্যান্সারের একটা বেশ রুগী দেখি। আপনি যদি কোলোরেক্টাল ক্যান্সারের বর্তমানের মানে রোগীদের সংখ্যা বা এই যে ইনসিডেন্স যেটা আমরা বলি, এটা সম্বন্ধে যদি আপনি আপনার প্র্যাকটিস লাইফ থেকে কিছু যদি বলেন যে কী ধরনের রোগী আপনি দেখেন, আপনার ধারণায় যে এই রোগের মানে আধিক্যটা কত? ধন্যবাদ সুমন। যেটা হলো, আমরা যে জায়গাটাতে বড় ধরনের সমস্যা আছে সেটা আমাদের কোনো ক্যান্সার রেজিস্ট্রি নাই, দীর্ঘদিন থেকে আমরা নাই। হসপিটাল বেস কিছু রেজিস্ট্রির ইনফরমেশন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে করা হয়েছিল, বাট আমাদের ওইটাও খুব পর্যাপ্ত না। তো এখন যেটা হলো, আমাদের প্র্যাকটিসে যে জিনিসটা ইনফরমেশনটুকু আসে সেটা হলো যে আমাদের কোলোনিক ক্যান্সারের পেশেন্ট কিন্তু দিন দিন বাড়ছে। আমি যেটা অবজার্ভ করতে পারি, নাম্বারটা অনেক বাড়ছে এবং এর মধ্যে সত্যি সত্যি ইয়াং গ্রুপের মধ্যেও আমরা কিন্তু কোলন ক্যান্সার পাচ্ছি, অনেক কোলন ক্যান্সার পাচ্ছি এবং অনেক কোলন ক্যান্সার পাচ্ছি যেগুলো আমরা সাধারণ প্রচলিত চিকিৎসার পদ্ধতিতে চিকিৎসা করে সমাধানও করতে পারছি না। এই চ্যালেঞ্জগুলো কিন্তু আমরা এখন ইদানিং ফেস করতেছি, কিন্তু দিন দিন ফেস করতেছি। তো যেটা হলো যে যদিও গ্লোবোকেনের একটা ডেটা কিন্তু আমরা সবসময় সারা পৃথিবীতে ব্যবহার করি, ওরা একটা এস্টিমেশন ডেটা দেয় বাংলাদেশ সম্পর্কে, কিন্তু ডেটাটা বেসিক্যালি হলো অন্যান্য তথ্যপাত্রের ভিত্তিতে তারা জোগাড় করে, বা এইটা টোটালি একটা এস্টিমেটেড ইনফরমেশন, যে ইনফরমেশনের ভিত্তিতে আমরা আসলে বুঝতে পারি না যে বাংলাদেশে কেমন রোগী আছে। কিন্তু কিছু কিছু ডেটা আছে যেগুলোতে বলে 100,000 পপুলেশনের মধ্যে হয়তো 3.2% ক্যান্সার পেশেন্ট আছে, কোলোরেক্টাল ক্যান্সারের পেশেন্ট আছে কিন্তু 3+, 3.28 অথবা 3.33 এরকম আছে। কিন্তু এই কেসগুলো কিন্তু বাংলাদেশে, তবে যেটা হলো দিন দিন বাড়ছে। হয়তো সম্ভাব্য কারণ হতে পারে যে আমাদের ডায়েটের একটা ইস্যু, অথবা প্রসেস মিটের ইস্যু, অথবা আমরা যে ফাস্ট ফুড খাচ্ছি সেগুলোর ইস্যু, ডায়েটারি হ্যাবিটের সাথে, অথবা আমাদের ওবিসিটির পর্যাপ্ত কিন্তু অনেক বেড়ে গেছে। কিন্তু হয়তো সম্ভাব্য কারণ ইয়াংদের মধ্যে বাড়ার হয়তো এটা একটা বড় সম্ভাব্য কারণ আছে। আমি ঠিক জানি না কী কারণে বাড়তেছে, কিন্তু আমি অনেক ইয়াং পেশেন্ট পেয়েছি যারা কিন্তু দেখা গেছে বাসায় কোনো কিছুই খান না, তারা সবসময় ফাস্টফুড খায়। আমার এরকম বেশ কিছু পেশেন্ট ছিল, মানে আনফর্চুনেটলি দেশে বিদেশে চিকিৎসার পরেও কিন্তু কিছু করা যায়নি। এই কোশ্চেনটা ধরেই, আপনার আলোচনার সূত্র ধরেই স্যার, আমি ফেরদৌস ভাইকে আমি জিজ্ঞেস কোশ্চেনটাই আবার সাপ্লিমেন্ট করতে চাই যে স্যার যেটা বললেন যে গ্লোবোকানের ডেটা, অ্যাকর্ডিং টু গ্লোবোকান ডেটা আমাদের প্রতি বছর প্রায় 5,500 কোলন রেক্টাল ক্যান্সার ডায়াগনোসিস হয়, বাট আনফর্চুনেটলি এই 5,500-এর প্রায় 3,500 রোগীর প্রতি বছর মারাও যায়। স্যার যেটা বললেন যে ইদানিং উনি দেখছেন যে ইয়ং গ্রুপের একটা বেশ কোলোরেক্টাল ক্যান্সার, আমি আমার প্র্যাকটিস লাইফে বেশ ইয়ং রোগী দেখছি। আপনার এক্সপিরিয়েন্স কি? আমার এক্সপিরিয়েন্সও আপনাদের তোমার মতোই আর কি, যে ইয়াং গ্রুপে আগে দেখতাম না। এটা তো সাধারণত হওয়ার কথা 50-এর ঊর্ধ্ব, ওই বয়সে 50 বছরের বেশি হলে বাড়তে থাকে চান্সটা। 20 বছরে পেয়েছি, 18 বছরও পেয়েছি, হ্যাঁ। এবং এগুলো কিন্তু খুব অ্যাগ্রেসিভ। এখানে দেখা যাচ্ছে যে এরা কিন্তু খুব অল্প সময়ে ট্রিটমেন্ট, একটা হলো রেসপন্স ক্ষণস্থায়ী হচ্ছে, এবং কেউ কেউ আসছে মেটাস্টেসিস নিয়ে, মানে অলরেডি স্টেজ 4 হয়ে গেছে, হ্যাঁ, ছড়ানো। তো তাদেরকে তো আমরা জাস্ট কোনো মতে এগুলোকে সাপ্রেস করে রাখা যতদিন সম্ভব, এবং এটা বড় অনেক দিন সম্ভব হয় না, 1-1.5 বছরের মধ্যে মারা যাচ্ছে দেখা যাচ্ছে। আর যারা আর্লিও আসছে, খুব একটা আর্লি না, লোকালি অ্যাডভান্স, তারাও কিন্তু সব রকমের চিকিৎসা করার পরেও রিকারেন্স খুব তাড়াতাড়ি, রিকারেন্স মানে ফিরে আসাটা, এবং এই ফিরে এসে কিন্তু আবার চিকিৎসা হচ্ছে
তো এই পুরা লাইফ যেটা দেখো 50 ঊর্ধ্ব যাদেরকে আমরা ট্রিটমেন্ট করে আমরা দেখেছি যে অনেককে অনেক বছর রেখে দেওয়া যায়, সবাই আমরা জানি। ইভেন স্টেজ 4-এও সম্ভব, যদি আমরা ঠিকভাবে চিকিৎসা নির্ণয় করে ঠিকভাবে করতে পারি এবং রোগী যদি এফোর্ড করতে পারে, কেন খরচ আছে তো, তাহলে কিন্তু অনেক বছর সবাই জানি আমরা টিকে যাচ্ছে। কিন্তু এই রোগীগুলো সেগুলো করার পর টিকে যাচ্ছে না, তার আগেই মারা যাচ্ছে। সো এইখানে কিছু মলিকুলার চেঞ্জ আছে, আমরা যেটা সবাই জানি যে কোনো না কোনো মলিকুলার চেঞ্জ আছে যেগুলো এখনও ডিটেক্টেড হয়তো বা হয় নাই। আমাদের দেশে তো সম্ভব না, এখন আমাদের তো কোনো দেশের সাথে কিংবা কোনো ল্যাবের সাথে এরকম আমাদের চুক্তি নাই যে আমরা এই টিস্যুটাকে পাঠিয়ে দিব, তারা এটা নিয়ে রিসার্চ করলে হয়তো বা কিছু না কিছু জিনিস পেয়ে যেত যেটার জন্য এই ঘটনাটা ঘটছে, তাই হয়। তো এখন ওইসব দেশে হচ্ছে নিশ্চয়ই, অ্যাডভান্স কান্ট্রিতে তারা এগুলো ডাটা ব্যাংকে পাঠিয়ে দেয়, রিসার্চ হয়ে একদিন না একদিন আমরা জেনে ফেলবো যে কেন হচ্ছে। বাট হচ্ছে যে এটা আমরা সবাই দেখছি। তাহলে স্যার আমরা তিনজনই আলোচনা করে এটা মানে একটা জায়গায় এটা মানে একদম মানে প্রতিষ্ঠিত যে কোলোরেক্টাল ক্যান্সারের আধিক্য এখন আগের থেকে অনেক বাড়ছে এবং একটা বড় অংশ ইয়াং গ্রুপ, এটা একদম নিশ্চিত। এবং এটা এত বার্নিং ইস্যু, দ্যাটস ওয়াই আমরা মানে আমাদের সময় নষ্ট করে এটা নিয়ে আলোচনা করার জন্য আসছি, যাতে মানুষজন আমাদের আলোচনা করে কিছু হলে উপকৃত হতে পারে। তা আমরা যদি স্যার বুঝি যে এটা একটা মানে এরকম একটা মানে বিশাল একটা মানে রোগের সংখ্যার দিকে আমরা আগায় যাচ্ছি, এর থেকে স্যার সাধারণ মানুষ জানতে চাবে যে আসলে আমরা তাহলে কীভাবে বুঝবো এই রোগ কোলোরেক্টাল ক্যান্সার। মানে কোলোরেক্টাল ক্যান্সারের সিমটমসগুলো তো খুব স্বাভাবিক, সাধারণ মানুষের হয়, তো মানুষ আসলে কিভাবে বুঝবে যে তার কোলন ক্যান্সার হয়েছে, তার আসলে এটাকে ইন্টারেস্ট দেওয়া দরকার, তার ডাক্তারের কাছে যাওয়া দরকার? আকরাম স্যার যদি একটু বলেন। এখন যেটা হলো যে তুমি ঠিকই বলেছো যে সাইন সিমটম তো আসলে উপসর্গগুলো তো স্বাভাবিক, কারো হয় কোষ্ঠকাঠিন্য হচ্ছে, অধিক কোষ্ঠকাঠিন্য হচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে বাউল হ্যাবিটের চেঞ্জ হচ্ছে, কখনো কোষ্ঠকাঠিন্য কখনো তারপরে হয়তো ক্ষুধামান্দা হচ্ছে, ওজন কমে যাচ্ছে, শরীরে অন্যান্য জায়গায় ছড়িয়ে না গেলে, অথবা দেখা যাচ্ছে যে পারেক্টাল ব্লিডিং হচ্ছে, অথবা হয়তো ব্ল্যাকও হতে পারে অথবা ফ্রেশ ব্লাডও হতে পারে। তো এগুলো তো কোলোরেক্টাল ক্যান্সারের ওভারঅল সিমটম। ম্যাস টেস্ট পাওয়া গেলে যদি আমরা কোনো ইনভেস্টিগেশন না করতে শুলে পাবো না। কিন্তু প্রশ্নটা হলো ইয়াংদের মধ্যে, যেটা আমি ইয়াং দিয়ে শুরু করি, যদি গ্লোবাল গাইডলাইনগুলো দেখি আসলে ইয়াংরা কী চিন্তা করি, গ্লোবালি কী চিন্তা করছে, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে কোলন ক্যান্সার, আমরা জানি যে কোলন ক্যান্সার একটা ফ্যামিলি হিস্ট্রি রিলেশনস আছে, ওই রিলেশন যাদের ক্ষেত্রে কিন্তু, অথবা কোনো ফ্যামিলির কোনো মেম্বারের বা কারো যদি থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে বিলো 45 ইয়ার্স থেকেও কিন্তু দে হ্যাভ টু স্টার্ট কোলোনোস্কোপি করতে হবে। দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য ওয়ে, কোলোনোস্কোপি তাকে করতে হবে, নাম্বার ওয়ান। এটা হলো ওয়ান অফ দ্য বেস্ট মেথড, যেটা দিয়ে সে বুঝতে পারবে যে কোলোনোস্কোপিটা কিছুই না, এটা আসলে একটা আমরা যেমন আপাজি এন্ডোস্কোপি করি যেরকম, যে একটা টিউব দিয়ে ঢুকে ওখানে কিন্তু আমরা ভিজুয়ালি দেখা আর কি, যে একজন ডাক্তার ভিজুয়ালি দেখবে কোথাও কিছু আছে কিনা। দ্বিতীয় হলো অন্যদের জন্য, যারা অন্যরা আছেন যারা 50+ বা 45+, অনেক দেশে 45+ থেকে এটি স্ক্রিনিংয়ের পার্ট করেছে, কোনো দেশ 50-তে করেছে। 50 অ্যাবাভে কিন্তু 75 পর্যন্ত তারা কিন্তু যদি একবার করে, যাদের হাই রিস্ক গ্রুপ যারা না, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বছরে ইভেন 10 ইয়ার্সে একবারই যথেষ্ট। 10 ইয়ার্সে যদি একবার করে দিতে, কারণ তো ইউ হ্যাভ টু ডু অ্যাবাভ 50 গেলে অবশ্যই করতে হবে, এবং এটা আমার মনে প্রত্যেকেরই করাটা খুব জরুরি। এখন এই বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করাটা এই কারণে গুরুত্বপূর্ণ যে আমরা জানি না যে আমরা কোনটা। এছাড়া কিছু কিছু টেস্ট আছে আমরা জানি, ক্যাপসুল দিয়ে কোলোনোস্কোপি করা যায়, আবার কিছু দেখা যাচ্ছে স্টুলের মধ্যে আমরা ডিএনএ টেস্ট করা যায়। এটাও একটা টেস্ট কিন্তু ইদানিং হচ্ছে যে স্টুলের মধ্যে আমরা ডিএনএ টেস্ট করি, টিউমার ডিএনএ পাওয়া যায় কিনা দেখার জন্য। তো আরেকটা হলো যে এছাড়া আর কিছু কিছু এই জাতীয় টেস্ট আছে, অকাল ব্লাড টেস্ট তো পুরোনো টেস্ট, তো এগুলো নিলে আমরা কিন্তু খুব দ্রুত ধরতে পারি। এছাড়া আরও ইনভেস্টিগেশনস, রেলেভেন্ট ইনভেস্টিগেশন আছে, হয়তো সিটি স্ক্যান হতে পারে, মানে কম কস্টের মধ্যে যেগুলো করা যায়। আলট্রাসাউন্ডের মধ্যে খুব বেশি ইনফরমেশন পাওয়া যায় না। ওকে, এইটাই যদি ফেরদৌস ভাই আপনি যদি একটু আরও কনসাইজ করে বলেন যে আসলে কোন রুগী স্ক্রিনিংয়ে যাবে এবং সে আসলে কোন পরীক্ষাটা করবে, মানে ভেগ কমপ্লেন তো কার জন্য আসলে স্ক্রিনিংয়ে যাওয়া উচিত। স্ক্রিনিং মানে আমরা জানি যে স্ক্রিনিং মানে একটা পরীক্ষা করে আগে থেকেই মানে রোগের প্রাথমিক পর্যায়ে সিলেক্ট করে নেওয়া, মানে কারা যাবে, সবাই যাবে নাকি যাদের মানে কোন সিমটম হলে তারা যাবে? আচ্ছা, এটা হলো গিয়ে সিমটম ছাড়াই যাবে। ওকে, হ্যাঁ, স্ক্রিনিং মানেই কোনো সিমটম নাই। আমাদের দেশে অনেকের ধারণা যে ডাক্তারের কাছে গেলাম, টেস্ট দিল কেন, আমার তো কোনো সমস্যা নাই। তাদেরকে বোঝাতে হবে যে হ্যাঁ আপনার সমস্যা নাই, এই জন্যই এই সময় যে পরীক্ষাটা, কিন্তু আপনার একটা বয়স হয়ে গেছে, এই বয়স থেকে এই ক্যান্সারগুলো
বেশি মানে দেখা কারো যায়। আমি যদি আপনার কথাটাকে ক্লিয়ার করি যে কারোর জন্য কোনো সিমটম নাও কিচ্ছু থাকে symptom নাই। 50 ঊর্ধ্ব যদি হয়ে যায় তার একটা Screening মানে করতে বছরে হবে। 10 বছরে একবার হলে একটা কোলোনোস্কোপি Right, করা এক উচিত এক দেশের স্ক্রিনিং কিন্তু এক এক রকম, হ্যাঁ। ইভেন আমেরিকার মধ্যে 3-4টা গাইডলাইন আছে। আমেরিকান ক্যান্সার সোসাইটি একরকম বলছে, গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি একরকম বলছে, বাট স্ক্রিনিং যে করতে হবে এটা শিওর। আর তাদের দেশে তো ফ্যামিলি ফিজিশিয়ান আছে, অনেক দেশে জিপি সিস্টেম আছে, ওই একই রকম জিনিস। তারা কিন্তু মেইল অথবা একটা নোটিফিকেশন পায় ওই ডাক্তারের অফিস থেকে যে দেখো তোমার বয়স 50 হয়ে গেছে, তুমি এটার জন্য তুমি আসো, তোমার এই স্ক্রিনিং করা হবে। মানে পায়খানার রাস্তায় আঙ্গুল দিয়ে একটা পরীক্ষা, প্রোস্টেটের জন্য যেমন হয়, কোলোরেক্টালের জন্য হয়, তারপরে স্টুলের কিছু পরীক্ষা, তারপরে এই জাতীয় কিছু, এবং কোলোনোস্কোপি, যদি দরকার হয় এন্ডোস্কোপি। এগুলো কিন্তু 50 থেকে ওইসব দেশে জিপি অথবা ফ্যামিলি ফিজিশিয়ান প্রত্যেকের আছে, কিন্তু তারা তাদের অফিস থেকে আসে, মেসেজ আসে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, তারা গিয়ে করে ফেলে। তার কিন্তু কোনো সিমটম নাই। ওকে তখন কিন্তু ভেরি আর্লি, এটা যেমন T0 বলি না আমরা, যে T1ও না, এটা মানে কি এটা জাস্ট দেখা দিয়েছে কিন্তু ভিতরে একদম ঢুকেই নাই, কোথাও ঢুকে নাই, একদম লেয়ারের ভিতরে, মানে জাস্ট লেয়ারের এটা উৎপত্তি হয়েছে, ইনভেট করে নাই, তখনই ধরে ফেলছে এবং জাস্ট কেটে নিয়ে আসছে ওই 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 সময় কোলোনোস্কোপি এন্ডোস্কোপি করার সময়, আর কোনো চিকিৎসা লাগে না। সো দ্যাটস দ্য থিং, স্ক্রিনিংয়ের উদ্দেশ্যটা এইটাই যে একেবারে আর্লি, অনেক সময় স্টেজ মানে T0তেই আনে, অর T1 মানে এর বেশি না, এই লেভেলেই কিন্তু ডিটেক্ট করে ফেলছে যখন রোগীর সিমটম নাই, কিন্তু বয়স হয়েছে, ওই বয়স থেকে যেহেতু এই রোগের প্রাদুর্ভাব বেশি হয়, ওইভাবেই গাইডলাইনটা করে যে এই বয়সে আপনাকে স্ক্রিনিং শুরু করতে হবে। কয়দিন পরপর, কত বছর পরপর এক একটা গাইডলাইনে এক এক রকম বলে। তো এটা তো আমাদের দেশে নাই, হ্যাঁ। এবং টেস্টগুলো ভেরি সিম্পল, সব জায়গায় একই টেস্ট হয়, এই টেস্টগুলোই করবেন, ভেরি সিম্পল। তাহলে হয় কি, আমাদের জানা যেত এবং আগেই চিকিৎসা করা যেত, এবং তার চিকিৎসা খুবই কম হতো এবং তার কিওর হতো। যেমন একটা খুব এই প্রসঙ্গে জাপানের একটা উদাহরণ দিই। জাপানিজদের খাদ্যাভ্যাস, যে কাঁচা কাঁচা খায়, র ফিশ টিশ খায়, তো আরও কিছু কিছু খায় ওদের, তো ওদের সবচেয়ে আমরা সবাই জানি যে সবচেয়ে বেশি ইনসিডেন্স হলো স্টমাক ক্যান্সার। এখন তাদের স্ক্রিনিং সিস্টেম তারা জানে এবং তারা ওইটা ঠিক বদলাতে পারছে না, কারণ এইসব খাদ্যাভ্যাস করে আবার 90 বছর বেঁচে যাচ্ছে তারা। এখন তারা ওই যে এন্ডোস্কোপি, তারা একটা বয়স ধার্য করেছে, যে বয়স থেকে তারা দেখেছে তাদের দেশে স্টমাক ক্যান্সার ইনসিডেন্সটা বেশি, ওই বয়স থেকে তারা রেগুলার এন্ডোস্কোপি করছে, করে কিন্তু ওই T0 ওইরকম সময় তারা ওইটাকে ওই এন্ডোস্কোপির মাধ্যমেই নিয়ে আসছে। সো ইনসিডেন্সও ভেরি হাই, কিওর রেটও ভেরি হাই। তো এইটা মানে জিনিসটা এরকম। এখন স্ক্রিনিং কী কী যে করা হয়, এগুলো ছোটো ছোটো পরীক্ষা, খুব যে বিরাট পরীক্ষা, অনেক পেট স্ক্যান, এই স্ক্যান সেই স্ক্যান, তা না, ভেরি সিম্পল কয়েকটা পরীক্ষা, প্রতিটার জন্য আলাদা আলাদা গাইডলাইন আছে, ঠিক যে সেগুলো করলে আমাদের দেশে মানে এগুলোর জন্য বাইরে যাওয়া লাগে না, এগুলো আমাদের দেশে যে কোনো স্ট্যান্ডার্ড হাসপাতালে হয়। আনফর্চুনেটলি আমরা এটা শুরু করি নাই এখনো। কেন? এটারও উদাহরণ আছে, আমাদের জিপি সিস্টেম ডেভেলপ করি নাই বলে। ওকে তাহলে যেটা আমরা যেটা কনক্লুড করতে পারি এই আলোচনা থেকে, যে একটা তো স্ক্রিনিং, যারা সুস্থ মানুষ তাদের ক্ষেত্রে মানে সাবধানতাবশত 50 বছর হলে তাদের একটা 10 বছর হলে একটা কলোনোস্কোপি করা উচিত। আর যাদের ক্ষেত্রে কিছু সিমটম, যেমন যে তাদের বাউল হ্যাবিটটা চেঞ্জ হয়ে যাওয়া, অথবা পায়খানার সাথে যদি রক্ত আসা, তাহলে অথবা অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়া, এই সিমটমগুলো যদি হয় তাহলে সময় লস না করে হাতে অ্যাটলিস্ট সাথে। কোলোনোস্কোপি করা উচিত। এখানে স্যার আপনাকে একটা বলি, কোলোনোস্কোপির কিন্তু মানুষের একটা ভীতি আছে, যে কোলোনোস্কোপি একটা লম্বা সময়ের প্রসিডিওর, অ্যাটলিস্ট একটা দিন নষ্ট করা লাগে। এবং আমি প্রচুর পেশেন্টকে আমার প্র্যাকটিস লাইফে দেখছি যে তাকে 6 মাস আগে ডাক্তার কোলোনোস্কোপি করতে বলছে, সে কোলোনোস্কোপির ভীতির জন্য কোলোনোস্কোপি করে নাই। তো এইরকম যাদের ভীতি আছে, তারা যদি কোলোনোস্কোপি বাইপাস করতে চায়, না যে আমি কোলোনোস্কোপি করবো না, তাদের ক্ষেত্রে স্যার কোনো পথ আছে কিনা ডায়াগনোসিস করার, যে ইনিশিয়ালি কোলোনোস্কোপি মানে সন্দেহটা দূর করার জন্য কোলোনোস্কোপির বাইরে কোনো ওই যে পরীক্ষা আছে কিনা? স্টুলে আমরা টিউমার ডিএনএ করতে পারি, টিউমার ডিএনএ, সিটি ডিএনএ করতে পারি এটা আপনি একবার বলছেন স্যার। না আমি যেটা স্যার জানতে চাচ্ছিলাম যে ইদানিং এখন বলে যে স্যার ডিজিটাল কোলোনোস্কোপি, মানে সিটি স্ক্যান করে রিকনস্ট্রাকশন করে, এটার সাথে আসলে এটা করে কি আসলে লাভ হয়, নাকি আসলে এটা করে পয়সা নষ্ট করার কোনো মানে ডিজিটাল যে সিটি স্ক্যান যেটা আমরা করি আর কি, এটা তো করা যায়, ওইটাও আমরা করতে পারি, কিন্তু করার জন্য যেটা আমরা ওইটাতে আমরা একটা ধারণা পেতে পারি। রাইট। কিন্তু আমরা যদি কোলোনোস্কোপি না করি তাহলে তো আমরা টিস্যু পাবো না, আমরা তো প্রপার ট্রিটমেন্ট প্ল্যানই যেতে পারবো না। ওকে যাদের এরকম সিমটমস আছে, এখন মনে করো কারো ধরো মানে বাউল হ্যাবিটের আইবিএস আছে, তাদের কিন্তু এরকম একটা কমন প্রবলেম এগুলো, কিন্তু সেক্ষেত্রে এটা এই হিস্ট্রিগুলো নিতে হবে এবং পেশেন্টের অনেক দিন থেকে যদি কিছুদিন যেটা আসলে কোনো কিছুতেই ঠিক হচ্ছে না,
ওই সমস্ত কেসগুলোতে কিন্তু কোলোনোস্কোপি ম্যান্ডেটরিলি করতে হবে। ওকে, তাহলে স্যার আমরা বলতে পারি যে যদি কারোর খুব ভীতি থাকে সে একটা স্ক্রিনিং করার জন্য মানে অ্যাটলিস্ট প্রাথমিক পর্যায়ে একটা সিটি স্ক্যান করতে পারে, বা যদি সন্দেহ থাকে তাকে কনফার্ম করতে হলে কিন্তু কোলোনোস্কোপি করতেই হবে। অতএব মানে ভয় না পেয়ে বরঞ্চ এটাকে আগে থেকেই মানে অ্যাড্রেস করাটাই মানে। তো স্যার আমরা মনে হয় ডায়াগনোসিস ব্যাপারে অনেকক্ষণ আলোচনা করে ফেলছি, যে আমাদের মেইন টুলসটি আসলে হচ্ছে কোলোনোস্কোপি, কোলন ক্যান্সারকে যদি ডায়াগনোসিস করতে হয়। এখন আমরা একটু ফোকাস করব ট্রিটমেন্টে। যদিও আমরা আলোচনা করছি কোলো রেকটাম একসাথে, বাট কোলন এবং রেকটাম তো আসলে দুইটা এন্টিটি এবং দুইটা ট্রিটমেন্ট প্যাটার্নও ডিফারেন্ট। তো আমরা আলোচনার জন্য আগে কোলন ক্যান্সারটাকে ফোকাস করব। তো কোলন ক্যান্সার তো স্যার আমরা জানি যে কোলন ক্যান্সারকে আমরা একটা হচ্ছে যে লোকালাইজড ক্যান্সার, আর একটা হচ্ছে ছড়িয়ে যাওয়া ক্যান্সার বা স্টেজ 4 ক্যান্সার, যেটা ফেরদৌস ভাই আগেই বলেন। কোলন ক্যান্সারের ট্রিটমেন্টে তো প্রাথমিক ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি করার পরে অ্যাজ এ অনকোলজিস্ট হিসেবে আমাদের কাছে যখন পেশেন্ট আসে আমরা তখন তার বায়োপসি দেখে তার স্টেজিং করি, এবং তার সাথে আরও কিছু আনুষঙ্গিক পরীক্ষার হেল্প নেই, সিটি স্ক্যান হতে পারে, পেট সিটি স্ক্যান হতে পারে, আমরা একটা স্টেজিং করি। এখন মানুষের ধারণা হয় যে ক্যান্সার মানেই কেমোথেরাপি। এখন কোলন ক্যান্সারে কি সব রোগীর আসলে স্যার কেমোথেরাপির প্রয়োজন আছে? না, এটা আপনি স্যার বলেন, যদি না থাকে তাহলে কার, আর যদি থাকে তাহলে কার? আচ্ছা, এখন যেটা হলো যে মানে আমি একটু অন্য একটা বিষয়টা আগে একটু অ্যাড্রেস করি, সেটা হলো যে সার্জারি মানে শল্য চিকিৎসা হলো প্রাথমিক চিকিৎসা, মানে প্রাথমিক দিকে এটাই করতে হবে যদি স্টেজ 4 না হয়, মানে জানা স্টেজ 4 না হয়। কিন্তু শল্য চিকিৎসাটা একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে আমরা কতগুলো লসিকা গ্রন্থি বা লিমনোডকে নিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে এটা যদি আমরা না নিই আমরা আসলে রিয়েল ইনফরমেশন মিস করব। দেখা যাচ্ছে যে আমরা হয়তো 3টা নিচ্ছি, কেউ 2টা নিচ্ছে, এরকম হচ্ছে। কিন্তু বেসিক্যালি কোলনে কিন্তু কমপক্ষে 20টা লিমনোড দিতে হবে। এর নিচে নিলে আমরা মোটামুটি একটা ধারণা পাবো না। দেখা যাচ্ছে যাদের বেশি না তাদের সার্ভাইভাল টাইম অনেক বেশি। তুমি যে প্রশ্নটা করেছো সেই প্রশ্নটার মধ্যে আসলে সবার কেমোথেরাপি লাগে না। এটা ডিপেন্ড করে কিসের উপরে? আমরা ডিপেন্ড করি মলিকুলার স্টাডি। মানে মলিকুলার স্টাডির মধ্যে আমরা দেখতে থাকি যে আসলে মানে আমরা জানি যে মানুষের শরীরে কোষ থাকে, কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের ভিতরে আবার ডিএনএ থাকে, ডিএনএর ভিতরে আবার জিন থাকে, সো মেনি থিংস আর দেয়ার। তো আমাদের কতগুলো টেস্ট আমাদের এই সমস্ত জায়গাতে করতে হয়। আমরা বলি যেটা ছোটো ছোটো নাম, এই নামগুলো বেশি উচ্চারণ করলে মানুষ আসলে বুঝবেও না। যেমন আমরা বলি এমএমআর, তারপরে হলো এমএসআই, তারপরে হলো এই জিনিসগুলো যে এটা প্রফিসিয়েন্ট, এটা ডেফিসিয়েন্ট, বা এমএসএস, এই যে স্টেবল বা আনস্টেবল, এগুলোতে প্রাথমিক দিকে যেগুলো থাকে ডেফিসিয়েন্ট হলে প্রাথমিক দিকে যেটা যদি থাকে, যদি T1 T2 3, মানে আমি আসলে টি মানে একটু টিউমার সাইজ, টিউমারের মানে টিউমারটা আসলে কত বড় অথবা টিউমার কতখানি, এই মানে আমাদের যে লুমেন থাকে আসলে তো এটা হলো লুমেন, বলুন তো হলো লুমেন, মানে ভেতরের থেকে বাইরের দিকে কতখানি সে গেল, এগুলোর ভিতরে কত সাইজ, এগুলো দেখে কিন্তু আমরা টিউমারের আকার বা আকৃতি সম্পর্কে ধারণা নিয়ে থাকি। T1 কোনটা, T2 কোনটা, T3 কোনটা, এরকমভাবে T1 2 3 নিলাম আমরা। আর লসিকান্ত ছড়ালো না, কোথাও ছড়ালো না, তাহলে তার তো কেমোথেরাপি লাগবে না। আবার যদি প্রফিসিয়েন্ট হয়, প্রফিসিয়েন্টকে দেখা যাচ্ছে যদি ইভেন যদি T3 হয় তারও লাগছে না, কিন্তু বাকিদের কিন্তু কেমোথেরাপি লাগবে। তাহলে আমি ফেরদৌস ভাইয়ের কাছে এই জায়গাটায় আমি আবার একটু ক্লিয়ার হতে চাই, কারণ মানে আমরা যেটা দেখি যে আমাদের মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারের মধ্যে মতভেদ তৈরি হয়। কেউ বলছে কেমোথেরাপি লাগবে, কেউ বলছে লাগবে না, রুগী খুব কনফিউজ, আশেপাশে পার্শ্ববর্তী দেশে চলে যায়। তো এই জায়গাটায় আসলে রুগীর ক্ষেত্রে করণীয় কি, রুগী কি করবে? আচ্ছা, রোগীর ক্ষেত্রে এখানে বড় একটা সমস্যা আছে আমাদের দেশে, যেটা আমাদের মেডিকেল সায়েন্স না, সব জায়গায় আমাদের এখানে গ্রেডিং নাই। মানে আমি কোন হাসপাতালে যাচ্ছি, আমি কিন্তু লোকমুখে খবর পেয়ে যে ওই হাসপাতালে একটা ভালো ডাক্তার আছে, তার কাছে যাব। তো আমি কিন্তু জানি না ওভারঅল যে এই হাসপাতালের মান কি। এই মানের জন্য কিন্তু সারা পৃথিবীতে আমাদের পাশের দেশে তো মানে জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যে প্রথম 10টা ক্যান্সার হাসপাতালের ইয়ে দিয়ে দেয়, 1 থেকে 10 তাদের কিভাবে মান তারা নির্ণয় করে। বডি আছে, অ্যাক্রিডিটেশন বডি আছে তাদের, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অনেকে নেয়, বা ন্যাশনাল তারা নিবেই, নাহলে এটা কোনো মানের হাসপাতাল না। আমরা জানি না, তো এটা কারণে রোগীরা কিন্তু জানে না কোথায় যেতে হবে। বলে যে এই দেশে গেছিলাম ডাক্তারের কাছে, ডাক্তার ভুল চিকিৎসা করছে, ভুলভাবে করছে। এটার কারণটা ওইটাই, সবাই তো মানে হ্যাঁ ডাক্তারখানা, একটা হাসপাতাল কি একটা চেম্বার, শুনে গেছে উনি একজন ক্যান্সারের ডাক্তার। এখানে যে কী হচ্ছে মান তো জানেন না, মান নির্ণয় করার কোনো কিছু আমরা করি নাই। আনফর্চুনেটলি আমাদের কিন্তু 72 সাল থেকে এখন 2024 সাল মান নির্ণয়ের কোনো প্রাইমারি স্কুলের ক্ষেত্রেও নাই, সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে নাই, কলেজের ক্ষেত্রে নাই, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নাই, হাসপাতালের ক্ষেত্রে নাই, ডায়াগনস্টিক সেন্টারের ক্ষেত্রে নাই, কোনো ক্ষেত্রেই নাই। এইটা আমাদের ব্যর্থতা, এবং এই ব্যর্থতার খেসারত দিতে হচ্ছে পুরো জাতিকে।
অবিশ্বাস হয়ে যাচ্ছে। আমি কিন্তু অবিশ্বাস করছি সবাইকে, Right. যে আমি গেলাম উল্টাপাল্টা চিকিৎসা হয়েছে, পরে শুনে এটা ঠিক হয়নি। তো হাউ টু গো টু ওয়্যার, এটা যতদিন না এটা নির্দিষ্ট হবে ততদিন কিন্তু এই ঘটনা ঘটতেই থাকবে। তো এটা আশু দায়িত্ব সরকারের, যখন যে সরকারই আছে না কেন, সবাই মিলে, সবাই জাতি হিসাবে, যে তাড়াতাড়ি আপনি সব কিছুতে গ্রেডিং করেন, আপনি ক্রাইটেরিয়া করেন, এইটা এই ক্রাইটেরিয়া হলে গ্রেড এ, এটা হলে বি, এটা হলে সি, হ্যাঁ, তাহলে সবাই বুঝতে পারবে। এই যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এখানেও তাই 200টা হয়তো বা আছে আমাদের, তো কোন গ্রেডের কোনটা আমরা জানি না, সব তো এক মনের না, হ্যাঁ। তো এইটা যদি না হওয়াতেই আমাদের সমস্যা হচ্ছে, যে এই ওষুধ নিয়ে কথা হচ্ছে, 2 দিন আগেই আলোচনা হলো, এগুলো আমরা শুনি তো, কেন হচ্ছে এগুলো? এই যে জেনেরিক হবে কি না হবে, কত রকম সমস্যা, জেনেরিক তো হলে আমিও খুশি হই। মানে আপনি আসলে প্রপার মান নিয়ন্ত্রণের হ্যাঁ, ব্যাপারটাতে মান আপনি নিয়ন্ত্রণ আসলে না করলে তুমি জানবাই না যে আমি কোথায় যেতে হবে। আমার কোশ্চেনটা That's আমি the আবার problem. ঘুরে আনতেছি ফেরদৌস ভাই, সেটা হচ্ছে যে আমাদের তো এই লিমিটেশন আছেই, এই লিমিটেশন আছেই। আকরাম স্যার যেটা একটু মানে প্রথমে যেটা বলছেন যে আমাদের আসলে প্রপার সার্জারিটা খুব ইম্পর্টেন্ট। ট্রু। আমাদের দেশে দেখা যায় যে যে কেউ সার্জারি করে ফেলে, এই যে কোলন ক্যান্সার যে কেউ সার্জারি করে ফেলে, তার হয়তো অনকোলজিক্যাল পার্সপেক্টিভে তার কোনো এক্সপেরিয়েন্সই নাই, True. সে হয়তো জানেই না যে অ্যাডিকুয়েট লিম্ফ নোড স্যাম্পলিং মানে আসলে কতটুকু। আমরা সবাই পাই। তো সব সাবজেক্টে এক্সপার্টিস না, তো অতএব এই কোয়ালিটি সার্জারিটা একটা ডেফিনিট একটা ইস্যু। 100%। এরপরে কোয়ালিটি হচ্ছে যে তার আসলে স্টেজিং, আমরা ডিপেন্ড করি প্যাথোলজিস্টের উপরে। আমরা অনেক প্যাথোলজি রিপোর্ট পাই যেখানে লিম্ফ নোডে কোনো কথাই নাই, মানে কতটুক ডিপে ইনফিল্ট্রেট করছে যেটা দিয়ে আমরা স্টেজিং করি নাই। সেটা নাই। অতএব এই জায়গায় গুণগত মানটা আসলে খুব এগুলো স্ট্রিক্টলি মেইনটেইন করা এগুলো ওই যে প্রত্যেকটা সোসাইটি, প্যাথোলজি সোসাইটি আছে নিশ্চয়ই, সার্জনদের সোসাইটি আছে, তাদের তো একটা বিরাট দায়িত্ব এখানে। তারা তাদের লোকজনকে তারা ইয়ে করা, ট্রেন আপ করা, আপ টু ডেট রাখা, এগুলো তো ওই সোসাইটিগুলো বর্তায়। এবং ওই সোসাইটিগুলোকে বিএমএ আছে, বিএমডিসি আছে, তারা চাপ ক্রিয়েট করা যে আপনারা সোসাইটিগুলো আপনাদের কাজ করেন, এই কাজ আপনাদের করতেই হবে, এদেরকে আপ টু ডেট করেন, নাহলে আমাদের দেশের বদনাম হয়ে যাচ্ছে, মানুষ আস্থা হারাচ্ছে। তো এইগুলো করলে কিন্তু এই 1-1.5 বছরের মধ্যে সব ঠিক হয়ে যায়। মানে তাহলে যেটা যে কোশ্চেনটা আমি আনছিলাম যে আসলে যে আর কারণে- আরেকটা জিনিস আমি এখানে বলি যে ক্যান্সার যদি হয়, আগের থেকে জানো তুমি যে ক্যান্সার, অবশ্যই একজন অনকোলজিস্টকে ইনভলভ পরামর্শ করতে নেওয়াটা হবে। very যে কোনো জিনিস করার আগে একজন সার্জারি oncologist করার থাকতে আগে হবে। অবশ্যই একজন অনকোলজিস্টের রাইট, পরামর্শ এই নেওয়া। অনকোলজিস্ট কিন্তু মাল্টিডিসিপ্লিনারি, বেশিরভাগ ক্ষেত্রে একাধিক চিকিৎসা হয়, আমরা সবাই জানি ক্যান্সারে কোনটা আগে হবে, কোনটা মাঝখানে হবে, কোনটা পরে হবে, এই সিকোয়েন্স করার থেকে আরম্ভ করে আর কোনো টেস্ট করবে কিনা, এই অনকোলজিস্ট কিন্তু বলে Decide দিবে। করে দিবে, রাইট, তাহলে কিন্তু যে প্রথমে হুট করে আসলে অপারেশন করে ফেললো, এক্স্যাক্টলি। এটা নট নেসেসারিলি, অনেক ক্ষেত্রে অপারেশন লাগে না, এজেরেক্টমের ক্ষেত্রে আজকাল লাগেই না, যদি ওই রেডিয়েশন আর কেমোতে chemo properly যদি জিরো হয়ে যায়, কোনো মানে পুরো ভালো রেসপন্স হয়ে যায়, এখানে অ্যাভয়েড সার্জারি। তো এখন আপনি আগে যদি কেটে একটা এপিআর করে ফেলো, লাইফ বরবাদ। এখানে আসলে সাধারণ মানুষের জন্য আমাদের মেসেজ যেটা দেওয়ার, যেটা মানে মূল কারণে যে কারণে কোশ্চেনটা মানে আমাদের এখানে নিয়ে আসা, সেটা হচ্ছে যে যদি প্রপার একটা সার্জারি হয় এবং প্রপার যদি প্যাথোলজি রিপোর্ট আমরা পাই, প্রপার যদি স্টেজিং পাই, তাহলে সব রোগীর ক্ষেত্রে কেমোথেরাপির প্রয়োজন নাই। এটা যদি এই পরিমাণ ইনফরমেশন আমার কাছে থাকে, সব রোগীর ক্ষেত্রে প্রয়োজন নাই, বাট এটা ডিসাইড করবে তার ট্রিটিং অনকোলজিস্ট। দ্বিতীয় কথা হচ্ছে স্যার, যদি কারোর কেমোথেরাপি লাগে, এখানেও স্যার একটা কোশ্চেন আমি আবার আনি। ধরেন বাংলাদেশে একজন রুগী কোলন ক্যান্সারের ট্রিটমেন্ট করছে, তার স্টেজ আসছে ধরেন স্টেজ 3 অথবা 2B অথবা 3A 3B সামথিং, নট স্টেজ 4, মানে ছড়িয়ে যাওয়া ক্যান্সার না। তাকে একজন ডাক্তার বলতেছেন আপনি 3 মাসের কেমোথেরাপি নেবেন, একজন ডাক্তার বলতেছেন 6 মাসের কেমোথেরাপি নেবেন, একজন বলতেছে আপনি এই প্রোটোকল নেবেন, একজন বলতেছেন এই প্রোটোকল নেবেন। এখন আমরা যারা অনকোলজিস্ট তারা হয়তো জানি যে এই প্রোটোকলের মানে কোনো ডিফারেন্স নেই, কিন্তু যখন বিভিন্ন ডাক্তার বিভিন্ন রকম বলেন, একজন বলছে আপনার 3 ঘন্টা ইনফেকশন, একজন বলছে ট্যাবলেট খাবেন, একজন বলছে 46 ঘন্টা ইনফেকশন, মানুষ তো কনফিউজড। তাহলে এইখানে আসলে কার ক্ষেত্রে কি করা উচিত, এই বিষয়ে আসলে যদি সুনির্দিষ্ট কিছু ইনফরমেশন থাকে, আমার মনে হয় সেটা জানলে মানুষের আশ্বস্ত হয় যে আসলে কি কেন করা হচ্ছে। স্যার না, ধন্যবাদ। আসলে ওই যে আলোচনাটা আসছিল যে আমরা যে আইডিয়াল ট্রায়ালের কথা বলি, যে Right. আসলে ক্যান্সার চিকিৎসা সব কিছু কিন্তু ডাক্তাররা নিজেদের মতো করে করতে পারেন না, বা সেই অধিকারও ডাক্তারদের নাই। যে কোনো একটা স্টাবলিশড রোগীদের মধ্যে পরীক্ষা নিরীক্ষার পরে মানে গবেষকরা বলেন যে এই জিনিস এরকম কাজ করে, এইভাবে ডাক্তাররা কিন্তু আমরা আসলে সেটাই ফলো করি, এর বাইরে যাওয়ার আমাদের আসলে কোনো সুযোগ নাই। তো সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে যে 3 মাসের কথা আমরা বলছি, যে অনেক সময় 3 মাসের কেমোথেরাপি আছে, যদি আমাদের ওইরকম স্টেজিং থাকে, স্টেজ মানে যেটা আমরা T1 T2 T3 N1 এর ক্ষেত্রেও কিন্তু আমরা এটা করতে পারি, বা স্টেজ 3 লো রিস্ক স্টেজ 3 পর্যন্ত আমরা কিন্তু 3 মাসের মধ্যে 3 মাসের ট্রিটমেন্ট দিতে পারি। এনাফ, দিস ইজ এনাফ, মোর দেন এনাফ।
সেটা ক্যাপক্স দিলেও হয়, যে কোনোটা দিলে মানে খাবার ট্যাবলেট প্লাস মাসে 3 সপ্তাহে একদিন দিলাম, ইজেন না। কিন্তু কারো কারো ক্ষেত্রে যদি লিম্ফ নোড আর একটু বেশি থাকে, যেটা N2 বলি আমরা যেটাকে, বা T4B থাকে, যেহেতু টিউমার একটু বড় থাকে, এগুলো যদি একটু ছড়ানোর ভাব থাকে, আমরা আশঙ্কা করি, ঝুঁকিতে থাকি যে এরা ছড়িয়ে যেতে পারে, এদের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় বলি চিকিৎসাটা 6 মাসের হতে হবে। কারণ ওই ক্ষেত্রে দেখা গেছে, গবেষণা করে দেখা গেছে 6 মাসের চিকিৎসাটা এদের জন্য বেশি উপকারী। কিন্তু এইখানে আমরা ফলফক্সও দিতে পারি, ক্যাপক্সও দিতে পারি, একই ধরনের চিকিৎসা কিন্তু আমরা করতে পারি। কিন্তু রুগীকে আসলে স্পষ্ট ভাষায় এগুলো বলা দরকার এবং এই পরীক্ষাগুলো করা দরকার যে আসলে কাকে আমরা কী দিব, রাইট কী দিব। রাইট। তার মানে হচ্ছে স্যার, আমি যদি সহজ করি এটা বাংলাতে, যে যদি মানে তার মানে অ্যাডভান্স ক্যান্সার বাট খুব খারাপ যদি না হয়, সেক্ষেত্রে আমরা তাকে 3 মাস কেমোথেরাপি দিলেও চলে। আবার যদি তার একটু বেশি ছড়িয়ে যায়, মানে দেখা যায় লিম্ফ নোড সংখ্যা অনেক বেশি, ক্যান্সারটাও লোকালি অনেক বেশি অ্যাডভান্স, সেক্ষেত্রে তার জন্য 6 মাসের কেমোথেরাপি নেওয়াটাই। অতএব 3 মাস বা 6 মাস দুটাই জাস্টিফাইড চিকিৎসা। মানে এটা আসলে তার ট্রিটিং ফিজিশিয়ান যিনি আছেন তিনি আসলে মানে বিচার বিবেচনা করেই নিচ্ছেন। এখানে ইন্টারপার্সোনাল ভেরিয়েশন হতেই পারে, এটা না মানে কেউ যে ভুল কেউ যে রাইট, ব্যাপারটা এরকম না। আসলে আমার মানে কোশ্চেনটা এটাই ছিল যে আসলে 3 মাস 6 মাস নিয়ে একটা ব্যাপক কনফিউশন তৈরি হয়। এখন ফেরদৌস ভাই, আপনার কাছে একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আসি। ইদানিং ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমরা জানি যে রুগীদেরকে ব্রেস্ট ক্যান্সারে সার্জারির আগে কেমোথেরাপি না বলে রুগীরা অসন্তুষ্ট হয়। মানে রুগীদের মধ্যে এমন একটা মাইন্ডসেট আপ হয়েছে যে কেমোথেরাপি আগে দিয়ে নিয়ে সার্জারি করলে বেটার। এটা পার্টলি রাইট পার্টলি রং, সেটা নিয়ে আলোচনা যাচ্ছি না। কোলন ক্যান্সারের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আপনি কি মনে করেন যে আগে কেমোথেরাপি দিয়ে নিলে রুগীর ক্ষেত্রে কোনো সুবিধা আছে? অথবা যদি সুবিধা থাকে সেক্ষেত্রে কার ক্ষেত্রে? হ্যাঁ, এটা একটা মাইনরিটি মানে রোগীর ক্ষেত্রে, সংখ্যক রোগীর ক্ষেত্রে লাগে। হ্যাঁ, যেখানে দেখা যাচ্ছে যে সার্জারি করাটা ডিফিকাল্ট, মানে প্রপার সার্জারি, কেননা এখানে হয়তো বা ডিবাল্কিং হয়ে যাবে, আস্ত সার্জারিটা হবে না। ডিবাল্কিং মানে কি, আমি সব কিছু আনতে পারবো না, হয়তো বা অনেক কিছুই আনবো কিন্তু ভালো সার্জারি হবে না। ভালো সার্জারি হবে না যখন থাকে, এটা আমরা কিভাবে বুঝি? স্ক্যান ট্যান করা হয়, বিভিন্ন জিনিস করেই আমরা বুঝে ফেলি যে হ্যাঁ ইটস ভেরি ডিফিকাল্ট। তখন সাধারণত আমরা টিউমার বোর্ডে নিয়ে যাই এইসব রোগীকে, কিন্তু আমরা একক ডিসিশন নাই না। টিউমার বোর্ডে নেওয়া অবশ্যই দরকার, যেখানে সার্জন থাকবে, অনকোলজিস্টরা থাকবে, রেডিওলজিস্ট থাকবে, যদি পেট স্ক্যান করা হয় নিউক্লিয়ার মেডিসিন ডাক্তার সাহেবরা থাকবে, প্যাথোলজিস্ট থাকবে, সবাই মিলে একটা ইয়ে করা হয় যে এই রোগী আমরা এখন যদি অপারেশন করে ফেলি, জানি তো যেটা যে আকরাম সাহেব বললেন যে অপারেশনটাই মেইন স্টে অফ ট্রিটমেন্ট। ইয়েস, উই অল এগ্রি। এখন একে অপারেশন করতে গিয়ে যদি আমরা কিছু ভালো অপারেশনটা না হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আলটিমেটলি যদি আমরা কেমো দিই অর হোয়াটএভার, এই ইমিউনোথেরাপি হতে পারে, এক একটা ক্ষেত্রে এক এক রকম। সেই ক্ষেত্রে যদি এটা শ্রিঙ্ক করে যায়, এটা কিন্তু স্টেজ বদলাচ্ছে না, এটা সাইজ বদলাচ্ছে। তো সাইজ যদি বদলিয়ে যায়, ছোট হয়ে আসে, তাহলে দেখা যাবে খুব সুন্দর অপারেশন করা ফেলা যাচ্ছে। অপারেশনের পরে আবার অন্য চিকিৎসা চলবে, কিন্তু এই অপারেশনটা অপটিমাইজ করার জন্য, ঠিকভাবে করার জন্যে কোনো ক্ষেত্রে, এটা খুবই কম ক্ষেত্রে বাট কোনো ক্ষেত্রে অবশ্যই দিতে হয় নিউঅ্যাডজুভেন্ট থেরাপি দিয়ে, ছোট করে আবার স্ক্যান ট্যান করে দেখে যে হ্যাঁ এখন কায়দা মতো অপারেশন করা যাবে, এই সব ক্ষেত্রে নিউঅ্যাডজুভেন্ট দেওয়া হয়। তাহলে যেটা হচ্ছে যে সার্বজনীন চিকিৎসা হচ্ছে যে কোলন ক্যান্সার ক্ষেত্রে আগে অপারেশন করা, বাট কোনো ক্ষেত্রে যদি সার্জন এবং অনকোলজিস্ট মনে করে যে না অপারেশনটাকে আরেকটু ভালো করার জন্য টিউমারটা ছোট হলে সুবিধা হয়, সেই ক্ষেত্রে আগে কেমোথেরাপি দিয়ে নিলে আউটকামটা ভালো পাওয়া যায়। স্যার একই ক্ষেত্রে আমি আসছি স্যার, যে আপনি জানেন মাঝখানে বোধহয় বছর 2-2.5 বছর আগে একটা পত্রিকায় এবং মানে ইউটিউবে একেবারে সারা দেশে হই পড়ে গেল যে অপারেশন ছাড়া সব ক্যান্সার রোগী সুস্থ হয়ে যাচ্ছে, ডস্টারিলিমাব একটা ইমিউনোথেরাপি, যে 15টা রোগীর চিকিৎসা, 15টা না 20টা রোগী আমি ঠিক মনে করতে পারছি না, যে সব রোগীর কারোর অপারেশন লাগে নাই, সব রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে ইমিউনোথেরাপি স্যার। এবং মানে এখনকার ট্রেন্ড হচ্ছে যে ইমিউনোথেরাপি ছাড়া চিকিৎসা কমপ্লিট হয় না স্যার। এখন ইমিউনোথেরাপি লোকালি মানে যে ক্যান্সার ছড়িয়ে যায় নাই কোলন ক্যান্সার, সেক্ষেত্রে আসলে ইমিউনোথেরাপির আগে দিয়ে সার্জারি করার কোনো অ্যাডভান্টেজ আছে কিনা, মানে ইমিউনোথেরাপি লোকালাইজ কোলন ক্যান্সারে কোনো রোল আছে কিনা স্যার? আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে অনেকগুলো যে উদাহরণটা তুমি মাত্র দিলা, এটা তো স্লোয়েন ক্যাটারিং এর আমেরিকাতে একটা স্টাডি হয়েছে এবং যেটাতে কিন্তু দেখা গেছে যে 100% কিউর রেট, কিন্তু তার মানে এখানেই তো কাজ করছে, এটা আমরা দেখতে। তো এই সুযোগগুলো তো আমাদের আছে। তো ওই সমস্ত জায়গাতে কিছু আসলে পৃথিবীটা এখন মলিকুলার লেভেলে চলে গেছে। মলিকুলার মানে আমরা যেটা বলেছিলাম যে একদম ক্যান্সার কোষের ভিতরে কি আছে না আছে মানুষ পরীক্ষা করে বের করে ফেলতে পারছে। আজকের দিনে অনেক ইনফরমেশন পাচ্ছে, ওই ভিত্তিতে আমরা আসলে বেসিক্যালি এখন এটাকে আমরা ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি বলতে পারি, যে আসলে ক্যান্সার কোষের
ভেতরে যে জিন থাকে জিনের মধ্যে কিন্তু পরিবর্তন হয়ে যায়, যে হয়তো কতগুলো আমরা বলি অ্যামাইনো অ্যাসিড যাতে এগুলো চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে গেলে কিন্তু এই ক্যান্সারগুলো তৈরি হয়। তাহলে ওই জায়গাগুলোতে কিন্তু আমরা টার্গেট করতে পারি। এই যে ওষুধটা তুমি নাম বললা বা অন্যান্য আরও অনেকগুলো ওষুধ আছে, অনেকগুলো ওষুধ আছে, সেগুলো কিন্তু সবকটা আমরা ব্যবহার করতে পারি। তো এখানে কিন্তু সুযোগ আছে, আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু নতুনগুলো ট্রায়াল অনেক ইনফরমেশন আসছে যেগুলো কিন্তু এমন হচ্ছে যে ফেরদৌস একটুকে বললাম যে ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হবে যে আসলে অপারেশনও লাগবে না, রেডিয়েশন থেরাপিও লাগবে না, ওষুধ দিলেই রোগীরা ভালো হয়ে যাবে। তার মানে স্যার মানে ইমিউনোথেরাপির কিছু রোল আছে, আছে, বাট আছে। আমাদের দেশে কিছু চ্যালেঞ্জ আছে স্যার, জানেন ইমিউনোথেরাপি চাইলেই আমরা প্র্যাকটিস করতে পারি না, প্রচুর কস্টলি। বাট ইমিউনোথেরাপি যদি মানে কেউ অ্যাফোর্ড করতে পারে দেন এটা একটা গুড প্রসপেক্ট আছে, বাট সব গ্রুপের না, এটা আবার একটা সাব গ্রুপের উপর কাজ করে। সাব গ্রুপে যাদের ক্ষেত্রে আমরা দেখি ওই স্যার যেটা বলেন যে আমরা একেবারে মলিকুলার অ্যাসেস করে বুঝতে পারি যে কার জন্য কোন কার কাছে কাজ হবে। তো স্যার এটা আসলে মোটা কথা যে আমাদের যদি লোকালাইজ কোলোরেক্টাল ক্যান্সার হয় তাহলে তার ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। আমরা এরপরে তার স্টেজ তার অথবা তার ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বিবেচনা করে আমরা তাকে কেমোথেরাপি, কারো ক্ষেত্রে 3 মাস, কারো ক্ষেত্রে 6 মাসের একটা কেমোথেরাপি অ্যাডভাইস করি। এটা হচ্ছে মোটা দাগে, কোনো কোনো ক্ষেত্রে আমরা হয়তো আগে কেমোথেরাপি দিয়ে নিতে পারি। দেখুন একটা জিনিস আমি অ্যাড করি একটু, কোলনের ক্ষেত্রে যেমন লেফট কোলনের ক্ষেত্রে আমরা আমাদের সিটোজিমেব ব্যবহার করার সুযোগ আছে, প্যানিটুমেব ব্যবহার করার সুযোগ আছে। আমি আসছি স্যার, পরে আসছি স্যার, আমি এটাতে আমরা মেটাস্টেজে আসছি স্যার। এখন কোনো কোনো ক্ষেত্রে বাট আনফরচুনেটলি দেখা যায় যে আমাদের অনেক পেশেন্ট আসলে ছড়িয়ে যায় ক্যান্সার নিয়ে, ছড়িয়ে যাওয়া ক্যান্সার নিয়ে আসে, মানে স্টেজ 4-এ আসে। স্টেজ 4-এর ক্ষেত্রে আসলে স্যার চিকিৎসার ধরনটা কি আগেরটার মতো নাকি স্যার একটু ব্যতিক্রম স্যার? না, এই ব্যতিক্রমে যে আমাদের বললো যে আমরা কেমোথেরাপি শুরু করব, মানে উই শুড স্টার্ট কেমোথেরাপি। তো সেখানেও আমরা কিন্তু এই মলিকুলার স্টাডিগুলো করে ফেলতে পারি সবকটা, যে আমরা মানে আমরা যে মলিকুলার স্টাডিগুলো দেখি যে কেআরএস, অ্যানরেস, বিরেফ আমরা করে ফেলতে পারি। এগুলো করে লেফট কোলনের যে সিচুয়েশনটা আমরা যে দেখি, মানে দেয়ার লাকি অ্যাকচুয়ালি সিটোজিমেব দিলে ইজিএফআর তাদের মধ্যে কাজ করার সম্ভাবনা আছে, প্যানিটুমেব দিলে কাজ করার পসিবিলিটি আছে, এটা একটা বড় চাল। কিন্তু বাকিদের জন্য কিন্তু টেস্টগুলো করতে হবে, এনটিআরকে আমাদের, ইভেন হার্ট টু এবং হার্ট টু মানে ইন্টারেস্টিং না, আমারও একটা কেস আছে যেটা হার্ট টু পজিটিভ। মানে চিন্তাই করা যায় না যে হার্ট টু হার্ট টু পজিটিভ যে হতে পারে, ব্রেস্টেডটা যে কোলনে যেতে পারে, এটা তো মানে আমার জন্য একটা বিশাল বিষয়। রাইট স্যার, মানে এখন চিকিৎসার ধরনটা হচ্ছে স্যার একদম মানে আপনি বায়োলজিটা ডিটেক্ট করে তার জন্য স্পেসিফিক টার্গেটেড ট্রিটমেন্ট অফার করবেন। এক্স্যাক্টলি। এবং এটাতে আসলে আউটকাম অনেক ভালো পাওয়া যায়। ফেরদৌস ভাইয়ের কাছে আমি আসছি, সেটা হচ্ছে যে অনেক কোশ্চেন, মানে অনেক রোগীর একটা প্রশ্ন থাকে সাধারণত, আমি আমার কাছে অনেক রোগীর প্রশ্ন পাই, বিশেষ করে কোলন ক্যান্সার স্টেজ 4-এ, যে স্যার আমাকে সারা জীবন কেমোথেরাপি নিয়ে যেতে হবে। আমরা বলি কন্টিনিউয়াম অফ কেয়ার, মানে একের পর এক চিকিৎসা আমি চালাই যেতে হবে। আসলে চিকিৎসার ধরনটা কি, আসলে কি সারা জীবন চিকিৎসা মানে কেমোথেরাপি নিয়ে বেঁচে থাকা সম্ভব, মানে অবজেক্টিভ কি, আর আপনি কিভাবে এটা হ্যান্ডেল করেন? আচ্ছা, এটা খুব ভালো কোশ্চেন। এটা কিন্তু এক একজনের উপরে এক এক সব পেশেন্ট, সবাই, এটা জেনারেলাইজ কিছু না। আচ্ছা দেখেন, যেটা হয় যে ইমিউনোথেরাপির জন্য কিন্তু রেকমেন্ডেশন আছে যে কোনোটা 24 মাস মানে 2 বছর, কোনোটা একটু বেশি এরকম, কিন্তু এরপরে কিন্তু অফ দিতে হয়। কেন? ক্ষতির সম্ভাবনা থাকে, সাইড এফেক্ট হয়, এমন সাইড এফেক্ট হবে আর রিকভারি করতে পারবে না। আর অনেক কেমোথেরাপি আছে যে আনটিল ডিজিজ প্রোগ্রেশন লেখা থাকে, যে দিতে থাকো যতদিন ডিজিজটা প্রোগ্রেস শুরু না হয়, মানে কাজ করবে না যখন, তখন বন্ধ করবা। বাট সব রোগীর ক্ষেত্রে কি তাই করি না তো, কেন অনেকগুলো কারণে করি না। এই রোগী যখন আমরা কেমো দিচ্ছি, সাইড এফেক্ট যদি এমন হয় যে আমরা আনটিল ডিজিজ প্রোগ্রেশন অর, ওটাও লেখা থাকে অর সিভিয়ার সাইড এফেক্ট, তো অনেকের সিভিয়ার সাইড এফেক্ট হয়, অনেকের ম্যারো সাপ্রেশন শুরু হয়, বোন ম্যারোতে তো কাজ করে গিয়ে, তো রিপিটেড পেতে এখন এটা বয়স কত, যত বয়স যাবে একটা টেন্ডেন্সি থেকে বোন ম্যারোর রিজার্ভটা কমে যায়। আমরা যখন চিকিৎসা করি তখন এর বয়সটা করি, সন্দেহ হলে আমরা বোন ম্যারো স্টাডি করে দেখি যে রিজার্ভ ঠিক আছে কিনা, কতগুলো দিব, দিয়ে এমন যে প্যানসাইটোপেনিয়া করে ফেলবো যে রোগীটা হয়তো বা মারা যাবে। তো হ্যাঁ, আরেকটা জিনিস করি, রোগী ভালো আছে, স্টেজ 4 ডিজিজ, সিমটম নাই, তখন আমরা মাঝে মাঝে গ্যাপ দিই, এটাকে বলে আমরা ট্রিটমেন্ট হলিডে। সবাই জানি আমরা যে আপনাকে আমি ছুটি দিলাম, আপনি খুব ভালো আছেন, ডিজিজ যদিও আছে আপনার শরীরে অনেকখানি কন্ট্রোল হয়ে আছে, এই মুহূর্তে আপনার তেমন সমস্যা নেই, আপনি মোটামুটি সব কাজ করতে পারছেন, কয়েক মাস ফ্রি থাকেন, যখন সমস্যা হবে আমার কাছে চলে আসবেন। তখন আবার স্টাডি যখন আসবে, তখন যদি দেখি আমরা স্ক্যান করে যে হ্যাঁ বেড়ে গেছে, অনেক ক্ষেত্রেই আমরা করি রিবায়োপসি করে দেখি যে আগের টাইপ আছে কি না করে। তো যদি আমরা ট্রিটমেন্ট হলিডে দেই, তখন যদি রিকার করে মানে বাড়ে, সাধারণত থেকে একই টাইপ, এটা কিন্তু ট্রিটমেন্ট ফেইলিয়ার হয় নাই, আমরা হলিডে দিচ্ছিলাম। তো
তারপরেও আর কি একটা যদি সম্ভব হয় একটা বায়োপসি করে একটা মলিকুলার স্টাডি করে দেখে নেওয়া যে সেম কিনা। কোনো কোনো ক্ষেত্রে রেয়ারলি চেঞ্জ পাওয়া যায়, তখন তো আমার ট্রিটমেন্ট চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু করা হয়, সব সময় যে দিয়েই যাব না। মানে আমি আপনি যদি বলি আমরা যে- হলিডে দেই অবশ্যই যখন Right. সিমটম থাকে না। মানে বিষয়টা অনেক অনেক সব ক্রনিক রোগীর মতো, যেরকম Right. ধরেন ডায়াবেটিসের রোগী তারা Right. জীবন ধরে ওষুধ পেয়ে যাচ্ছে। স্টেজ 4 ক্যান্সারটাও ক্রোন ক্যান্সার অনেকটা ক্রনিক ডিজিজের মতো, যে আপনাকে চিকিৎসা হয়তো দিয়ে যেতে হবে, এর মাঝখানে ডাক্তার যদি মনে করে মাঝখানে গ্যাপ দিবে, আবার যদি কখনো ডিজিজ বাড়ে, বাট দিস লাইক এ ক্রনিক ডিজিজ, প্রত্যেকটা ডিজিজ প্যাটার্নই Right. এরকম। হ্যাঁ, এটা নিয়ে তো আরেকটা জিনিস বলি, তুমিও জানো আমিও জানি, আকরাম সাহেব জানে যে ইমিউনোথেরাপি, এই যে বলছেন না 2 বছর ধরে আমি কথা বললাম, আমার নিজের প্র্যাকটিসে তোমাদের প্র্যাকটিসে হবে এবং ইন্টারন্যাশনাল জার্নালেও আমরা দেখি, ধরো 10টা সাইকেল কে 1 বছর দিতে পারেছে, 17টা তো একটাও আমার রোগী যায় নাই এখন পর্যন্ত, 12টা পর্যন্ত আমার হায়েস্ট রোগী আরসিসি উইথ মেটাসিস ছিল। আচ্ছা, তাকে মুখে লেনবাটিনিব ওটাও একটা টার্গেটের, আর এইদিকে ইমিউনোথেরাপি ইমিউনোথেরাপি দেওয়া হচ্ছে। এখন সে এরকম 12টার পরে বলে যে স্যার আমি তো আর ওইটা পারবো না, পয়সায় পারবে। পয়সা পাবো না। খুব সুন্দর রেসপন্স, খুব চাকরি বাকরি করছে সে, কোনো সমস্যা নাই, তখন তো বাধ্য হয়ে বন্ধ। And ওই যে ইমিউনোথেরাপি এতগুলো পেয়েছে না, এটা কিন্তু বডিতে ইমিউনিটি একটা মডিফিকেশন করে ফেলছে। তো ওই ইমিউনোথেরাপি দেওয়ার পরে এখন খালি ওই ট্যাবলেটটা আছে, সে কিন্তু মোর দেন 2 ইয়ার্স হয়ে গেছে। সে আমার কাছে 3-4 মাস পর পর এসে রিপোর্ট করে যায়, আমি তাকে যা যা করি। এখন পর্যন্ত টিউমার প্রোগ্রেশনই হয় না, হি ইজ ওয়ার্কিং, আমি বলবো না কিসের কাজ করে, বাট ভেরি রেসপন্সিবল জব, মানে ব্রেইন ওয়ার্কও করতে হয় তাকে। সো ইজ ডুইং ইট ফাইন। এর মধ্যে সে বিদেশ টিদেশ বউ বাচ্চা নিয়ে বেড়াটাও আসছে। সো ইমিউনোথেরাপি ইজ এ ডিফারেন্ট Right. সাবজেক্ট। Different এখানে word, right. ইমিউনিটি মডিফাই করতেছে বলে এই রোগীর ক্ষেত্রে, সবার ক্ষেত্রে যে এটা হবে তাও মানে না। সেটাই আমি বলতে চাচ্ছিলাম, যে এই আমরা রোগীর যেন ক্ষেত্রে। আমাদের অডিয়েন্স যেন ভুল ইনফরমেশন না হ্যাঁ, পায়, সেটা হচ্ছে ইমিউনোথেরাপি কিন্তু সবার জন্য না, না, না। ভেরি সিলেক্টিভ সাবগ্রুপ। যেমন আমাদের কোলন ক্যান্সারের খুব সম্ভবত 5 to 10% রোগীর ক্ষেত্রে কোলন ক্যান্সার Right, মানে ইমিউনোথেরাপি immunotherapy. কার্যকরী হতে পারে। তো সিলেক্টিভ সাবগ্রুপের ক্ষেত্রে Very selective. ইমিউনোথেরাপি কার্যকরিতা আপনি মানে খুব মানে একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আপনি শেয়ার করলেন। আমি স্যারের কাছে একটা মজার ইনফরমেশন নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে গতকালকেই আমার এক রোগী, কোলন ক্যান্সারের রোগী, তার লিভারে ম্যাটস। তা আমি যখন তারে বললাম যে আপনার তো লিভারেও ক্যান্সার ছড়াই গেছে, স্যার আমার লিভারে ক্যান্সার ছড়াই গেছে, তার মানে তো আমি শেষ। এখন আসলেই কি স্যার ছড়ায় যাওয়া মানে কি সব শেষ কিনা? না। ছড়িয়ে যাওয়া স্টেজ 4 ক্যান্সারের মধ্যেও কি আসলে কোনো সাবগ্রুপ আছে, কাউকে আমরা আসার কথা বলতে পারি কিনা স্যার? না, তা তো বটেই। এই যে এই কেসটার ক্ষেত্রেই কিন্তু মানে আমাদের জানাশোনা রুগী, আমরা নিজেরাও প্র্যাকটিস করি, এরকম রুগী কিন্তু আছে, জাস্ট লিভার ক্যান্সার আছে, মানে লিভারে ম্যাটস আছে আর কি, Right. কোলন থেকে। কোলনের কিন্তু লিভার ম্যাটস মানে কোলন ক্যান্সার কিন্তু অনেকগুলো কেস ডায়াগনোসটি হয় লিভার ম্যাটস, Right. লিভার ম্যাটস নিয়ে। সুতরাং এখানে কিন্তু এই ঝামেলাটা নাই। ওখানে যেটা আমরা করতে পারি বা ডক্টররা যেটা প্ল্যান করে যে ঠিক আছে, আমরা যদি অবস্ট্রাকটিভ ফিচারের পসিবিলিটি থাকে, একটা সার্জিক্যাল করা হয়, করার পরে কিন্তু আমরা এই যদি এগুলো ইমিউনোথেরাপি রেসপন্স হয় বা যে টার্গেট থেরাপি রেসপন্স হয়, আমরা কিন্তু চিকিৎসা করে ফেলতে পারি এবং এই চিকিৎসা করার পরে আবার বাকি জিনিসগুলো করতে পারি। কিন্তু এখানে কিন্তু এবং পেশেন্ট কিন্তু এটা কিওর রেট কিন্তু অনেক হাই, রাইট, পেশেন্ট অ্যাবসলিউটলি কিওর হয়ে যেতে পারে। কিন্তু এখানে Right, এই ক্ষেত্রে মানে কিন্তু এটাই আমি ফেরদৌস ভাইয়ের কাছে আবার শুনবো, অলিগোমেটাস্টেটিক যে টার্মটা আমরা ইউজ করি, হ্যাঁ। অলিগোমেটাস্টেটিক মানে কি এটা একটু বলবেন, এবং তার চিকিৎসা সম্বন্ধে রোগীর যে আসার কথা আছে সেটা যদি আপনি একটু শেয়ার করেন। আচ্ছা, অলিগোমেটাসিস মানে হ্যাঁ, রক্তে ছড়িয়েছে, সো এখান থেকে আরেকখানে চলে গেছে, কিন্তু ওয়াইডলি অনেকগুলো হয় নাই, অনেক জায়গায় যায় নাই, একটা কি দুইটা অর্গানে গিয়েছে, লিভারে যেমন আছে একটা দুইটা, আর লাঙে যেতে পারে, বাট এই দুইটাই আবার কেটে আনা যাবে, হ্যাঁ, মানে সার্জিক্যালি রিসেক্টেবল। সো পটেনশিয়ালি রিসেক্টেবল একটা দুইটা টিউমার হয়েছে, একটা অথবা দুইটা অর্গান, সর্বোচ্চ 3টা হইলে আমরা কনসিডার করতে পারি, যদি দুইটা অর্গানের বেশি না। এগুলোকে ট্রিটমেন্ট করা যাচ্ছে অন্যভাবেও, কেমোথেরাপি তো আছে, এগুলো যদি কমানো যায়, অন্যভাবে ট্রিটমেন্ট যদি করা যায়। আর এই জিনিসটাকে বলে অলিগোমেটাসিস, এরকম যদি হয় একদম যে লাং ঝাঁঝরা হয়ে সরাসরি গেছে, ছড়িয়ে যাওয়া না। 20টা ছড়ে গেছে, দ্যাটস নট অলিগো। অলিগো একটা দুইটা ম্যাক্সিমাম 3টা, একটা কি দুইটা অর্গানে বিভাজন না, এবং এটা হলো অলিগোমেটাসিস। এবং এটার টার্মটা করা হয়েছে কেন, পটেনশিয়ালি রিসেক্টেবল থাকে অনেকগুলো, সবগুলো আবার থাকে না, অনেকগুলো কায়দা থাকে, যে লাঙের একটা লাউ লোব কেটে ফেলে দিলা, হ্যাঁ, লাং ফাংশন ঠিক থাকলো, কিন্তু ওই ক্যান্সারটা নাই। তাতে হয় কি, ওই তারপরে কেমোটেমো তো আছে যখন যাকে যেটা দেওয়ার, এইটা কিন্তু ওই যে ডক্টর আকরাম বললো যে কিওর রেটও একটা থাকে এই মেটাস্টেটিক কেসেও। সো দ্যাটস দ্য অ্যাডভান্টেজ অফ অলিগোমেটাস্টেসিস। ইফ
আদার ট্রিটমেন্টস অ্যাপার্ট ফ্রম সিস্টেমিক থেরাপি মানে কেমো ইমিউনো এগুলো ছাড়া যদি অন্য জিনিসকেও আমরা এমপ্লয় করতে পারি তারপরে এগুলো করো, তো এই রোগীগুলোর মধ্যে 1% কিওর হয়ে যেতে রাইট, পারে। তার মানে ছড়িয়ে গেলেও হ্যাঁ। যদি ছড়িয়ে যায় অল্প জায়গায়, লিমিটেড অল্প জায়গায়, সেক্ষেত্রে রোগীকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। সম্ভব। এটাই হচ্ছে কোনো আমার কোনো মানে ক্ষেত্রে, আপনি হ্যাঁ। মেসেজটা দিচ্ছেন। Right, কোনো থ্যাংক কোনো ইউ। ক্ষেত্রে। আচ্ছা, আমরা কোলন নিয়ে অনেক আলোচনা করছি, রেকটাম অংশটা বাদ পড়ে যাচ্ছে। রেকটাম নিয়ে আমরা আলোচনায় আসি। রেকটামের ক্ষেত্রে স্যার আপনি জানেন যে রেকটামে রেডিয়েশন থেরাপির একটা বড় রোল, এবং রেকটামে সার্জারির আগে রেডিয়েশন থেরাপির একটা বড় রোল। আবার কেউ কেউ রেকটামে পরেও মানে অপারেশন করলো তারপর রেডিওথেরাপি হলো। আপনার প্র্যাকটিসটা কি স্যার? আপনি রেকটামের ক্ষেত্রে রেডিয়েশন থেরাপি সবসময় দেন কিনা, দিলে কখন দেন স্যার, আগে না পরে? রেকটামটা হলো অ্যাকচুয়ালি যে বোঝার জন্য আর কি, রেকটাম হলো যে কোলনের শেষের দিকে পায়ুর আগ পর্যন্ত যে অংশটুকু, ওইটা হলো একটা ছোট জায়গা, মানে 15 সেন্টিমিটার অ্যারাউন্ড, হ্যাঁ 14-15 সেন্টিমিটার, ওটা হলো রেকটাম। তো এই রেকটামের এই চিকিৎসাটা কিন্তু অন্যান্য চিকিৎসার থেকে সহজ এবং রেজাল্ট কিন্তু অনেক ভালো যদি আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারি। এটা কিন্তু বাংলাদেশের জন্য আসলে বিরাট একটা সুযোগ কিন্তু, যে এটা এমন হতে পারে যে ভালো চিকিৎসা দিলে অনেক সময় শল্য চিকিৎসা নাও লাগতে পারে। কারণ এখানে একটা চ্যালেঞ্জ হলো যে নিয়মিতভাবে ডেফেকেশন করা বা পায়খানা করার জন্য যে আমাদের যেটা পথ খোলা থাকতে হবে, সে পথটা যদি আমরা অপারেশন করে বন্ধ করে দিই, তাহলে কিন্তু একটা রোগীর জন্য স্থায়ী একটা কিন্তু বিকল্প ব্যবস্থা করতে হয়। এটা কিন্তু ব্যাগ লাগায় চলতে অনেকে খুবই অস্বস্তি বোধ করেন এটার জন্য। কিন্তু আমরা যদি এই চিকিৎসাগুলোতে যেতে পারি তাহলে কিন্তু এটা একটা চমৎকার সুযোগ। তো এটার জন্য আমরা বলি নিউ অ্যাডজুভেন্ট মানে হলো যে মূল চিকিৎসাটার আগে যদি আমরা কেমোথেরাপি, রেডিওথেরাপি, কেউ বলে আমরা অনেকে যদি আর্লি দিকে থাকে T1, 2, 3, 4 এগুলোতে থাকে, T3 পর্যন্ত কিন্তু অ্যান্ড যদি নোট না থাকে বা এইসব জায়গাতে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা শর্ট কোর্স লং কোর্স দুটোই ফলো করতে পারি। কিন্তু যদি চলে আসে বা আমাদের স্যার আপনি একটা কথা ইউজ করলেন স্যার, শর্ট কোর্স লং কোর্স, আমাদের মেডিকেল টার্ম, এটা হচ্ছে আমাদের অডিয়েন্স। আপনি যদি একটু স্যার বলেন শর্ট কোর্স লং কোর্স। শর্ট কোর্স মানেটা হলো যে আমরা যে রেডিওথেরাপি দিব, শর্ট কোর্স মানে হলো 5 দিনে শেষ করে ফেলবো, 5 দিন। আর যদি লং কোর্স হয় 25 থেকে 28 দিন পর্যন্ত। এটা স্যার আমি তো অ্যাজ এ পেশেন্ট হিসাবে যদি আপনি আমাকে অপশন দেন যে আপনার চিকিৎসা 5 দিনের শেষ আর আপনার আমি তো অবভিয়াসলি 5 দিন দিব। কার জন্য আপনি 5 দিন দিবেন, কার জন্য আপনি লং কোর্স দিবেন? সেটার জন্যই বললাম, আমরা যদি দেখি যে এটা অনেক ধরনের লসিকা গ্রন্থিতে ওইভাবে না ছড়িয়েছে, কম থাকে, তাহলে কিন্তু আমরা এটা অফার করতে পারি। তাহলে এখানেও স্যার সিলেকশন আছে স্যার, সবাইকে জন্য সবার জন্য সবকিছু না, এটা গেল। আর যদি দেখি যে আমাদের কোনো পেশেন্টের লিম্ফ নোডের আছে, পেশেন্ট দেখা যায় যে আমাদের যে রেকটাম যেখানে থাকে তাকে ধরে রাখে একটা মানে একটা চাদরের মতো একটা জায়গা আছে, ফ্যাসা বলে আর কি, ফ্যাসা এগুলো, বা এটা যদি ইনভেশন বেশি থাকে আশেপাশের ইয়েতে, সেই সমস্ত কিন্তু আমাদের লং কোর্সে যেতে হবে। মানে 25 দিন থেকে বা 30 দিন পর্যন্ত আমরা দিতে পারি। রাইট, মানে তাহলে স্যার এখানে মেসেজ যেটা হচ্ছে লং কোর্স শর্ট কোর্স নিয়ে আসলে কনফিউজ হওয়ার কিছু না, এখানে মানে দুইটা অপশনই ভ্যালিড। এখানে ট্রিটিং যে ফিজিশিয়ান দিয়ে তার বিবেচনা দিয়েই সিদ্ধান্ত নিচ্ছে, মানে এখানে রোগীর কনফিউজ হওয়ার কিছু নাই যে অমুকে বলছে 5 দিন, অমুকে বলছে 25 দিন, আসলে কে রাইট কি রং, নাথিং ইজ রাইট অ্যান্ড রং। এটা হচ্ছে যে ট্রিট করতেছে তার ফিলোসফির সাথে মিল করছে। এখন স্যার একটা জিনিস আপনি যেটা বলতেছিলেন যে ব্যাগ ফেলে দেওয়া এবং কেমো রেডিয়েশন থেরাপি দিয়ে অনেক সময় ব্যাগটা ফেলে না দিয়ে ইভেন সার্জারি না করেও আসলে সেভ করা যায়, এটা তো স্যার সবার ক্ষেত্রে তাহলে কেমো রেডিওথেরাপি দিতে যাবে? এক্ষেত্রে আসলে মানুষের সফলতার হার কতটুকু, কত পার্সেন্ট স্যার? কতগুণ রুগীকে আমি, নাহলে রুগী আমাকে বলবে যে আপনি তো বলছিলেন কেমো রেডিওথেরাপি দেওয়ার পর আমার অপারেশন লাগবে না, কিন্তু এটার পরেও তো কেমো রেডিওথেরাপির পর একটা সার্টেন পার্সেন্ট লাগে, এটা স্যার সফলতার হার কত পার্সেন্ট? না, এটা যেটা হলো যে আমরা যদি একেবারে অ্যাবসলিউটলি যদি কেমো রেডিওথেরাপির পরে যদি আমরা সার্জারি না করি, এগুলো কিন্তু সব এখন গবেষণার। রাইট স্যার, আমি যতটুকু জানি স্যার আমাদের স্টাডি বলে অ্যারাউন্ড মানে 20-25%, মানে প্রতি 5 জনে একজনের ক্ষেত্রে হয়তো আমরা সার্ভাইভ। এটার জন্য আরেকটা যেটা বিশেষ পদ্ধতি ব্যবহার করতে হয়, লোকাল ব্রাকিথেরাপি। রাইট, লোকাল ব্রাকিথেরাপি ইউজ করতে হয়। আপনি তো এক্সপার্ট স্যার। না, আমি কয়েকটা কেসে করেছি আর কি। ওই রুগীগুলো সামা ভালো আছে, কিন্তু এটা আমি মেজার করতে পারবো না, যেহেতু আমি ফর্মালি অফিসিয়ালি কাজটা করি নেই। আমি কয়েকটা রেকটাল ব্রাকিথেরাপি করছি আমার হসপিটালে, হ্যাঁ, তো সেগুলোর রেজাল্ট কিন্তু ভালো। সেগুলোকে আমি আসলে পোস্ট সার্জারিতে পাঠাই নাই। কিন্তু কমপ্লিকেশনস আছে, কতগুলো কমপ্লিকেশন হলো যে রেডিওথেরাপি দেওয়ার কিন্তু লোকাল প্রক্টাইটিস, রেডিয়েশন প্রক্টাইটিস, এটা কিন্তু একটা মারাত্মক চিন্তার কারণ হয় পেশেন্টের। কিন্তু যখন আমাদের দেশের প্রবলেম হলো যে আমরা যে প্রাইভেট সেন্টারে যারা কাজ করি তাদের কিন্তু রুগীগুলো কিন্তু ওইভাবে কথা শুনতে চায় না। একই সময় একটা প্রবলেম যদি সলভ না হয়, সে ধৈর্য ধারণ না করে আরেকজন ডক্টরের কাছে চলে যায় বা সার্জনের কাছে, সার্জন কিন্তু সাথে সাথে অনেকটা সার্জারি করে ফেলে, আর দেরি করে না কিন্তু। তো এটা একটা সমস্যা। কিন্তু আমি 3টা রুগীকে আমি রেকটাল ব্রাকিথেরাপি করছি। কিন্তু ইউকেতে কিন্তু জ্যাক স্ট্রো ওরা কিন্তু একেবারে ডেডিকেটেড রেকটাল ব্রাকিথেরাপি করে থাকে একদম।
একদমই ব্র্যাকিওথেরাপি করে এবং এটার রেজাল্ট কিন্তু মোটামুটিভাবে ভালো ভালো। আমার মধ্যে এই যে 20% কিন্তু 20-25% কিন্তু একদম কম না কিন্তু। না না না, প্রতি 5 জনে একজন মানে খারাপ, মানে কম কম না, পার্সেন্টেজ কম না। না। রাইট স্যার, তাহলে মানে স্যার যদি কারোর ক্ষেত্রে মানে আপনার একেবারে নির্ধারিতই হয় যে আপনার মানে ব্যাগ, পার্মানেন্ট ব্যাগ লাগবে, সেক্ষেত্রে অবশ্যই এই অ্যাপ্রোচটা ট্রাই করে দেখা উচিত যে সে সেই সৌভাগ্যবান 5 জনের একজনের মধ্যে হতে হ্যাঁ পারে। হ্যাঁ, না এটা একটা মানুষের জন্য এটা অনেক কষ্টের থেকে মুক্তি তো। স্যার আমরা মোটামুটি আমাদের আলোচনার শেষে চলে আসছি। ফেরদৌস ভাইকে মানে আমি মানে শেষ কোশ্চেনই করছি এটা, যে ক্যান্সার মানুষ তো একটা প্রচণ্ড ভীতিকর একটা শব্দ, এটা একটা সামাজিক ব্যাধি, মানুষ তো প্রচুর নেগেটিভ ইম্পালস দেয় মানুষের ক্ষেত্রে। কোলন ক্যান্সার, আমরা আর্লি ক্যান্সার নিয়ে না, স্টেজ 4 ক্যান্সারের ক্ষেত্রে কোলন ক্যান্সারের জন্য আসার কথা কি? কোলন ক্যান্সারের ক্ষেত্রে আসার কথা যে প্রচুর রিসার্চ, গবেষণা হচ্ছে। এটা ইউরোপ আমেরিকাতে একটা মেজর ক্যান্সার, 3-4 নম্বরের মধ্যে অনেক দেশে। তো ওরা যেসব ক্যান্সার বেশি হয় তাদের উপর তো রিসার্চও বেশি হয়, এটা ট্রিটমেন্ট আসে। তো ট্রিটমেন্ট প্রায় প্রতি বছর না হলেও 2-1 বছর মানে আমরা আসছে ইমিউনোথেরাপি, এটা সেটা অনেক কিছুই আসছে। এবং এই যেটা আমরা বললাম একটু আগে, টিএনটি, টোটাল নিউরোজেন থেরাপি দিয়ে কিছু কিছু রোগীকে আমাদের অপারেশনে লাগছে না। এগুলো কিন্তু এই 5-7 বছরের মধ্যে হয়েছে। এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি এগুলো কাজ হচ্ছে এবং ট্রায়াল হচ্ছে, ট্রায়াল ফাইন্ডিংগুলো হচ্ছে। সো এখন যারা ট্রিটমেন্ট পাচ্ছে স্টেজ 4-এ, একদম অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট এখনকার গাইডলাইনে, এরা যদি সামহাও এফোর্ড করতে পারে, তাদের কিন্তু এই ট্রিটমেন্ট চলা অবস্থায় হয়তো নতুন কোনো চিকিৎসা আসবে, যেটা আরও তাদেরকে সময় দিবে। এটা একটা বিরাট জিনিস যে, বাট প্রবলেম হলো যাদের এই ক্ষমতা নাই, মানে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির কথা বলছেন আপনি। ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকতেই হবে। কারণ নতুন কোনো চিকিৎসা আসলে সেটা হয়তো বা ডিজিজ ফ্রি অথবা ডিজিজ প্রোগ্রেশন আটকে রাখলো, ডিজিজ ফ্রি সার্ভাইভাল বাড়ালো কোনো ক্ষেত্রে, খুব কম ক্ষেত্রে, বাট ওভারঅল সার্ভাইভাল টাইমও বাড়াতে পারে। তো এগুলো যদি এসে যায়, ইফ ইজ লাকি, যে হচ্ছে তো এত ট্রায়াল হচ্ছে, ট্রায়াল একটা স্টিক করে গেল, গাইডলাইনে চলে আসলো। আমরাই তো দেখি, আমরা 5 বছর আগে কিছু ট্রিটমেন্ট করছি, ওই জিনিসই এখন অন্যভাবে চিকিৎসা করছি, বেটার রেসপন্স পাচ্ছি। তো এইগুলোর জন্যে আপনাকে সবচেয়ে মনে রাখতে হবে, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সায়েন্টিস্টরা গবেষণা নিরন্তর করে যাচ্ছে, নতুন নতুন চিকিৎসা আসছে। তো আশাহত হওয়ার কিছু নাই, শক্ত থাকবেন, ভালো হওয়ার চিন্তা করবেন, যে আল ফাইট। এটাই আমরা সবাইকেই দেই, যে আপনি মানসিকভাবে শক্ত থাকেন। শারীরিক সমস্যা আমরা দেখব, আপনার সাথে ডিসকাস করা হবে। দিস আর দ্য ট্রিটমেন্ট। 1 নম্বর যেটা টায়ার 1, টায়ার 2, টায়ার 3 পর্যন্ত তো যাই আমরা। এটা ইকোনমির উপরে, প্লাস খালি ইকোনমি না তো, এই রোগীর কোমরবিডিটি, তার অনেকগুলো সমস্যা আছে আগের থেকে। তো ওই টায়ার 1 যেটা 1 নম্বর রেকমেন্ডেশন, ওইটা এই রোগীকে দেওয়া যাচ্ছে না, দিলে সে সমস্যায় পড়বে। তখন তাকে বোঝাতে হবে যে আপনাকে এটা দিতে পারতাম, কিন্তু দিলে এতগুলো হাই রিস্ক আপনার সমস্যা হওয়ার। তারপরে যদি কনসার্ন দেন, ফাইন, নাহলে টায়ার 2, নাহলে টায়ার 3, এগুলো তো আমরা সবসময় করি। এগুলো ছাড়া যেটা হয় যে, নতুন চিকিৎসা যদি আসে, এই রোগী যদি এফোর্ড করতে পারে, নিতে পারে। সো স্টেজ 4 হয়েছে বলে না, যেহেতু এটা মেজর ক্যান্সার ইন ইউরোপিয়ান অ্যান্ড আমেরিকান কান্ট্রি, বিশেষ করে আমেরিকাতে এত বেশি রিসার্চ হচ্ছে যে আমরা মনে করি প্রতি বছরই কিছু না কিছু নতুন আসবে, যেটা আগের থেকে বেটার রেসপন্স দিবে, যদি সেই পেশেন্ট এফোর্ড করতে পারে। ওরা যা উপকার পাচ্ছে আমেরিকায় বসে, এই রোগী বাংলাদেশ বসে সেই উপকারই পাবে। ধন্যবাদ ফেরদৌস ভাই। স্যার, আমি আপনার কাছ থেকে আসার কথা শুনতে চাই কোলন ক্যান্সারের রোগীদের। একটা হলো সবচেয়ে বড় আশা সেটা হলো যে আমরা যদি একটু নিয়মিত ব্যায়াম করি, সপ্তাহে 2-3 দিন কমপক্ষে আধা ঘন্টা ব্যায়াম করি, এবং শাকসবজি খাই, রেড মিটটা একটু, প্রসেস মিট, রেড মিট, ফাস্টফুড যদি একটু পরিহার করি, নিজে পরিহার করলে হবে না, আমাদের সন্তানদেরকেও নিয়মিতভাবে এটা কমানোর চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু কোলন ক্যান্সারের হার কমানো সম্ভব। এক। দ্বিতীয় হলো যে একটা গবেষণা হয়েছে 10 বছরে, যে অ্যাসপিরিন 75 মিলিগ্রাম করে খাওয়ানোর জন্য, এটা শুধু কোলন ক্যান্সার প্রতিরোধ করবে না, এটা পাশাপাশি কার্ডিওভাস্কুলার ডিজিজও প্রতিরোধ করবে। সুতরাং এই সুযোগটা আমরা নিতে পারি। যাদের বয়স 50 হয়ে গেছে, তারা যেন অবশ্যই কোলোনোস্কোপি করান, এটা কোনো বিকল্প নেই। এবং যাদের পরিবারেই রোগ আছে, তাদের অবশ্যই 40 বছর বয়স থেকে কিন্তু এটা করতে হবে। থ্যাংক ইউ স্যার। আমরা অনেকক্ষণ আলাপ করলাম নিজেদের মধ্যে, আমরা অনেক নিজেদের মতামত শেয়ার করলাম। সার্বিক কথা যেটা হচ্ছে যে বেস্ট ওয়ে আসলে যেটাকে অ্যাভয়েড করা, যে কোনোভাবে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, স্যার যেটা বললেন যে সুস্থ লাইফ মেনটেন করা, যদি আমরা অ্যাভয়েড করতে পারি সবচেয়ে ভালো। আর যদি অ্যাভয়েড করতে না পারি, তাহলে
বেস্ট ওয়ে হচ্ছে আর্লি স্টেজে যাতে আমরা ধরতে পারি। অতএব যে কোনো সিমটমকে অস্বীকার করা উচিত না। যদি সিমটমটা আপনার দীর্ঘদিন ধরে আপনাকে সাফার করায় তাহলে আপনি সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ যেই শুনছেন সে নেবেন। আর ক্যান্সারের চিকিৎসা একটা মানে কন্টিনিউয়াস প্রসেস, প্রতিনিয়ত এটা মানে অগ্রগতি হচ্ছে এবং আমরা আশা করি যে এখন ছড়িয়ে যাওয়া ক্যান্সারও একদিন ডায়াবেটিসের মতো, অ্যাজমার মতো ক্রনিক ডিজিজে কনভার্টেড হবে। আমরা সেই দিকেই যাচ্ছি, বিশেষ করে কোলোরেক্টাল ক্যান্সার সেদিকে যাচ্ছে। অতএব আশা হারানোর কিছু নাই। আশা রেখেই আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।